হ্যালো বন্ধুরা, নলেজ লাভার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর ইতিহাস বিষয়ের যে প্রথম অধ্যায় রয়েছে, অর্থাৎ ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, সেই অধ্যায় সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো এই অধ্যায়টি আলোচনার পূর্বে প্রাককথনে যদিও ইউরোপের বর্ণনার কথা বলা আছে সেখানে, কিন্তু মূলত আমরা এই অধ্যায় থেকে শুরু করব। দেখো, এই যে ফরাসি বিপ্লব, এই ফরাসি বিপ্লবকে কিন্তু ইউরোপের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় বা টার্নিং পয়েন্ট হিসাবে অভিহিত করা হয়। অর্থাৎ এটা হচ্ছে একটা টার্নিং পয়েন্ট, কারণ এর পর থেকে দেখা যায় সমগ্র ইউরোপে আধুনিক যুগের সূচনা ঘটেছিল। এবং এই ফরাসি বিপ্লব ঘটেছিল হচ্ছে 1789 খ্রিস্টাব্দে। 1789 খ্রিস্টাব্দে এই ফরাসি বিপ্লব ঘটে এবং এর মধ্য দিয়ে ফ্রান্সের স্বৈরাচারী রাজার সম্পূর্ণরূপে অবসান ঘটেছিল এবং জনগণের শাসন কিন্তু সেখানে স্থাপিত হয়েছিল। এবং এছাড়া এই ফরাসি বিপ্লব থেকে তিনটি জিনিস কিন্তু উঠে এসেছিল: সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। সাম্য, মৈত্রী ও স্বাধীনতা, এই তিনটি গুরুত্বপূর্ণ জিনিস ফরাসি বিপ্লবের ফল ছিল। তবে এই ফরাসি বিপ্লব কেন ঘটেছিল, এর কারণ কি, এই বিষয়ে সমস্ত কিছুই এখানে বর্ণনা করা হয়েছে। আমরা ধাপে ধাপে আমরা আলোচনা করব। আজ প্রথম পর্বের আলোচনা চলছে, এভাবে আমরা আস্তে আস্তে দ্বিতীয়, তৃতীয়, এভাবে বিভিন্ন পর্ব করে সমস্ত বই আমরা আলোচনা করার চেষ্টা করব, যদি তোমরা সঙ্গে থাকো তাহলে। তো দেখো, ফ্রান্সের যে তৎকালীন অবস্থা ছিল, অর্থাৎ এই বিপ্লবের আগে 1789 খ্রিস্টাব্দের আগে, সেই সময়কে ফ্রান্সের যে অবস্থা তাকে বলা হচ্ছে রাজনৈতিক কারাগার ও ভ্রান্ত অর্থনীতির জাদুঘর। ভালো করে শুনবে কিন্তু, রাজনৈতিক কারাগার বলা হচ্ছে এবং তার সঙ্গে বলা হচ্ছে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর। তোমাদের এটা মনে হতে পারে যে রাজনৈতিক কারাগার কেন, একে কেন ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলা হয়েছে। ফ্রান্সে মূলত তিনটি সম্প্রদায় ছিল: ফার্স্ট স্টেট, সেকেন্ড স্টেট, থার্ড স্টেট। থার্ড স্টেট জনগণের সংখ্যা ছিল বেশি, আর ফার্স্ট স্টেট আর সেকেন্ড স্টেট ছিল কম, কিন্তু এই দুই স্টেট মিলে কিন্তু থার্ড স্টেটকে শোষণ করে গিয়েছে। এবং ফ্রান্সের যে রাজা ছিলেন, রাজা কিন্তু আস্তে আস্তে তিনি এতটা ক্ষমতাশালী এবং স্বৈরাচারী হয়ে উঠেছিলেন যে তিনি জনগণকে শোষণ করতে শুরু করেছিলেন। একসময় বিক্ষুব্ধ জনগণ সেই ফ্রান্সের বিখ্যাত বাস্তিল দুর্গে আক্রমণ করে বাস্তিল দুর্গের পতন ঘটে এবং ফরাসি বিপ্লব সংগঠিত হয়। তো চলো, এই বিষয়গুলি আমরা আজকে ধীরে ধীরে আলোচনা করি। ফরাসি বিপ্লবের কয়েকটি দিকের মধ্যে প্রথমেই আমরা যেটা আলোচনা করব তা হলো রাজনৈতিক কারাগার, যেটা একটু আগে বললাম, এবং ভ্রান্ত অর্থনীতির জাদুঘর হিসেবে ফ্রান্স। এই যে রাজনৈতিক কারাগার এবং ভ্রান্ত অর্থনীতির জাদুঘর, এই বিষয়টিকে যদি আমরা ভালো করে বুঝতে চাই, তাহলে ফরাসি বিপ্লব পূর্ববর্তী রাজনৈতিক কাঠামো কেমন ছিল সেটা আমাদের একটু বুঝতে হবে। রাজনৈতিক কাঠামো কেমন ছিল, অর্থনৈতিক কাঠামো কেমন ছিল, বিচার ব্যবস্থা কাঠামো কেমন ছিল, কর ব্যবস্থা কেমন ছিল, এই সবগুলো কিন্তু আমাদের এক এক করে জানতে হবে। তো প্রথমে আমরা জানবো যে ফরাসি বিপ্লব পূর্ববর্তী রাজনৈতিক কাঠামো কেমন ছিল। ফরাসি বিপ্লব পূর্ববর্তী রাজনৈতিক কাঠামো, ফ্রান্সের যে রাজা, ফ্রান্সে বুর্ব রাজবংশ রাজত্ব করত। ভারতে যেরকম মুঘল রাজবংশ, লোদি রাজবংশ এবং সৈয়দ রাজবংশ, এরা বিভিন্ন রাজবংশরা ছিল, তো ফ্রান্সেও কিন্তু বিভিন্ন রাজবংশ এসেছে। কিন্তু বিপ্লবটি যখন সংগঠিত হয়েছিল তখন ফ্রান্সে ছিল বুর্ব রাজবংশের রাজা। বুর্ব নামে কিন্তু একটা বিস্কুটও রয়েছে, তোমরা কিছুদিন আগে টিভিতে অ্যাড দিত সেটা। তো যাই হোক, সেই বুর্ব রাজবংশের রাজা কিন্তু ফ্রান্সে ছিল। আর ফ্রান্সে যারা সিংহাসনে বসতেন, আমরা দেখতে পাচ্ছি যে একাদশ লুই থেকে শুরু করে, একাদশ লুই, তার পরবর্তীতে আস্তে 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 ধীরে ধীরে ত্রয়োদশ লুই, চতুর্দশ লুই, পঞ্চদশ লুই এবং ষোড়শ লুইয়ের সময় এই বিপ্লব ঘটেছিল। তো এর কারণ কি, এর জন্য আমাদের একটু পিছিয়ে যেতে হবে। তো ষোড়শ লুই থেকে আমরা পিছন দিকে ব্যাক করার পর আমরা ত্রয়োদশ লুইয়ের কাছে পৌঁছালাম। ষোড়শ লুইয়ের সময় বিপ্লব ঘটে, তার আগে হচ্ছে পঞ্চদশ লুই, তার আগে চতুর্দশ, তার আগে হচ্ছে ত্রয়োদশ। তো ত্রয়োদশ লুইয়ের সময় কিন্তু ফ্রান্সে এক স্বৈরাচারী রাজতন্ত্রের স্থাপন হয়েছিল। স্বৈরাচারী অর্থাৎ এই রাজা তার যা ইচ্ছা তাই করার তিনি চেষ্টা করতেন, এবং এই স্বৈরাচারী রাজতন্ত্র তিনি স্থাপন করেছিলেন। তার এক বিশিষ্ট মন্ত্রী ছিল এবং সেই মন্ত্রীর নাম হচ্ছে কার্ডিনাল রিশেলু। তো সেই কার্ডিনাল রিশেলু আর ত্রয়োদশ লুই, এরা দুইজন মিলে ফ্রান্সে এক স্বৈরাচারী রাজতন্ত্র তারা
স্থাপন করলো, যেখানে রাজার কথাই হচ্ছে শেষ। তো রাজাই সেখানে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী ছিলেন। ত্রয়োদশ লুইয়ের পর সিংহাসনে বসলো হচ্ছে চতুর্দশ লুই। ত্রয়োদশ লুই তিনি স্বৈরাচারী রাজতন্ত্র স্থাপন করে গিয়েছেন। আর চতুর্দশ লুইয়ের সময়ে রাজাদের ক্ষমতা এতটাই বৃদ্ধি পেয়েছে বা রাজা এতটাই শক্তিশালী হয়ে উঠেছিল যে তিনিই বলেছিল আমি রাষ্ট্র, অর্থাৎ আই এম দ্য স্টেট, অর্থাৎ তিনি নিজেকে স্টেট বা রাষ্ট্র হিসাবে ঘোষণা করছে। তো নিজেকে স্টেট বা রাষ্ট্র হিসাবে ঘোষণা করার অর্থ হলো তিনি অত্যন্ত ক্ষমতাশালী একজন ব্যক্তি, অর্থাৎ আমি রাষ্ট্র। তাহলে বুঝতেই পারো যে রাজার কাজ হচ্ছে প্রজাকে সেবা করা। কিন্তু সেই রাজাই যখন স্বৈরাচারী হয়ে ওঠে তখন কিন্তু প্রজাদের দুঃখের আর অন্ত থাকে না। আর চতুর্দশ লুই বলছে তিনি স্বয়ং নিজেই হচ্ছেন রাষ্ট্র, অর্থাৎ তিনি তার কাজের জন্য কাউকে কোনো জবাবদিহি করবেন না। ফলে ফ্রান্সে দেখা যায় এক চরম স্বৈরতান্ত্রিক রাজতন্ত্র স্থাপিত হয়েছিল, এটা রাজনৈতিক দিক দিয়ে। এছাড়া রাজা তার কাজগুলো যে সমস্ত করত এগুলো সে স্বয়ং নিজে করতে পারতো না, তার কর্মচারী দিয়ে করাতে হতো, সরকারি কর্মচারী। এইরকমই এক ধরনের ফরাসি শাসন ব্যবস্থায় এক ধরনের কর্মচারী ছিল যাদেরকে বলা হতো ইনটেন্ডেন্ট। এই ইনটেন্ডেন্টরা মানে এই সরকারি কর্মচারীরা তারা নিজেদের স্বার্থ পূরণের জন্য বা যে কোনো জনগণের কাজের জন্য তারা জনগণের কাছ থেকে প্রচুর পরিমাণ অর্থ ঘুষ নিত বা প্রচুর পরিমাণ অর্থ তারা নিজেদের হাতে নিত, তারপর তারা তাদের কাজ সম্পন্ন করত। এবং কখনো কখনো তারা জনগণকে প্রচণ্ড অত্যাচার চালাতো টাকা দেওয়ার জন্য বা অর্থ দেওয়ার জন্য। তাই এদেরকে নাম রাখা হয়েছে অর্থলোলুপ নেকড়ে, অর্থাৎ এরা অর্থের খুব লোভী, তাই এদেরকে অর্থলোলুপ নেকড়ে বলা হয়েছে। তো ফরাসি বিপ্লবের পূর্বে রাজনৈতিক সংগঠন বা রাজনৈতিক ব্যবস্থা কিন্তু এরকমই ছিল। এবার দেখো আমরা পরবর্তীতে জেনে নেই যে ফরাসি বিপ্লবের পূর্বে অর্থনৈতিক কাঠামো কেমন ছিল, অর্থাৎ ফ্রান্সের যে অর্থনীতি ইকোনমিক, তো সেই ইকোনমিক স্ট্রাকচারটা কেমন ছিল। রাজনৈতিক স্ট্রাকচারটা আমরা জেনে নিলাম যে সেখানে স্বৈরাচারী রাজতন্ত্র ছিল, ইন্টেন্ডেন্ট ছিল। ত্রয়োদশ লুইয়ের তিনি স্বৈরাচারী রাজতন্ত্র স্থাপন করেছিলেন রিশিলুর হাত ধরে। আর পাশাপাশি চতুর্দশ লুই তিনি নিজেকে ঘোষণা করেছিলেন আমি রাষ্ট্র। তো এবার অর্থনৈতিক কাঠামো কেমন সেটা আমরা চলে দেখি। প্রথমত দেখো ফ্রান্সের যে অর্থনৈতিক ব্যবস্থা, সেই অর্থনৈতিক ব্যবস্থা এতটাই অগোছালো ছিল এবং সে দেশে এত কর স্থাপন করা হয়েছিল জনগণের ওপর, এত বৈষম্য ছিল, সেই বৈষম্যর দিকে লক্ষ্য রেখে বিখ্যাত ইকোনমিস্ট অ্যাডাম স্মিথ বা বিখ্যাত অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ তার একটা গ্রন্থ রয়েছে ওয়েলথ অফ নেশন। সেই ওয়েলথ অফ নেশনস গ্রন্থে তিনি ফ্রান্সের সেই যে অর্থনীতি, সেই অর্থনীতিকে বলেছেন ভ্রান্ত অর্থনীতির জাদুঘর। তাহলে ফ্রান্সকে কি বলেছেন? ভ্রান্ত অর্থনীতির জাদুঘর। কে বলেছেন? অ্যাডাম স্মিথ। তিনি বলেছেন কোন গ্রন্থে? ওয়েলথ অফ নেশনস। ঠিক আছে, এবার দেখো সেই সময় সেখানে যে বিভিন্ন বৈষম্যমূলক করগুলি ছিল, যদিও কর নিয়ে আমরা নেক্সটে আলোচনা করব, কিন্তু তবুও এই অর্থনৈতিক কাঠামোয় আলোচনা করতে গিয়ে কর ব্যবস্থাটা অটোমেটিকই চলে আসছে, কারণ কর ব্যবস্থা অর্থনীতির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, তাই এখানে এটা চলে এসেছে। তো দেখো সেই কর ব্যবস্থা সম্পর্কে আমরা আলোচনা করি, অর্থাৎ ফ্রান্সের অর্থনীতি কেন দুর্বল হয়ে গিয়েছিল বা কেন জনগণকে ফ্রান্সের অর্থনীতি এমন হয়েছিল যে জনগণকে বিদ্রোহ ঘোষণা করতে হয়েছে। তো এর জন্যই কিন্তু আমাদের এই সেখানকার কর ব্যবস্থা কেমন ছিল সেটা আলোচনা করতে হবে। তো চলো দেখি সেখানকার কর ব্যবস্থা কেমন ছিল। ফ্রান্সের যে সমস্ত কর ব্যবস্থা সেখানে কিন্তু জনগণের ওপর দারুণভাবে শোষণ বৃদ্ধি করা হয়েছিল। এবার দেখো জনগণের ওপর যদি বেশি পরিমাণে কর চাপিয়ে দেওয়া হয় তাহলে স্বাভাবিকভাবেই তারা কিন্তু বিদ্রোহী হয়ে উঠবে, কারণ ফ্রান্সে দেখা যাচ্ছে যে কর প্রদান করত মাত্র তৃতীয় সম্প্রদায় অর্থাৎ থার্ড স্টেট, তারাই কিন্তু একমাত্র কর প্রদান করত। এবার তোমরা বলতে পারো যে প্রথম দুই যে সম্প্রদায় রয়েছে, আগে সবার প্রথমে যে বলা হয়েছে ফার্স্ট স্টেট সেকেন্ড স্টেট, ফার্স্ট স্টেটে যাজকরা ছিল এবং সেকেন্ড স্টেটে অভিযাত্রা ছিল, থার্ড স্টেট সাধারণ জনগণ। এবার প্রথমত রাজা কী করেছিল, এই অভিজাতদের ওপরে কিন্তু কর স্থাপন করেছিল। তখন অভিযাত্রা ভাবলো যে এটা তাদের অপমান করা হচ্ছে, কিন্তু রাজা দেখলো যে পরিমাণ খরচ বৃদ্ধি পাচ্ছে সাম্রাজ্যের, তাকে অর্থনীতিকে ঠিক করতে হলে অভিজাতদের ওপরেও ট্যাক্স বসাতে হবে।
কিন্তু অভিজাতরা কী করলো, তারা বিদ্রোহ ঘোষণা করলো। কী বিদ্রোহ ঘোষণা করলো? যে আমরা ট্যাক্স প্রদান করব না। অভিজাতদের বিদ্রোহের পিছনে কিন্তু ফরাসি বিপ্লবের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, কারণ অভিজাতদের বিদ্রোহের পরেই কিন্তু সাধারণ জনগণ দেখতে পারলো যে রাজার বিরুদ্ধে বিদ্রোহ করা যায়, এই আইডিয়াটা তারা পেল, এবং বলা যেতে পারে যে এই ক্ষমতাটা বা এখান থেকে একটা শক্তি তারা পেল। তো সেই অভিজাতরা বিদ্রোহ করলো, তারা ট্যাক্স দেবে না, রাজা সেটাকে মেনেও নিল। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ফ্রান্সের রাজারা তারা বিভিন্ন সময়ে নিজেদের ঐশ্বর্য দেখানোর জন্য বা নিজেদের কৃতিত্ব দেখানোর জন্য তারা বিভিন্ন যুদ্ধে জড়িয়ে পড়েছেন, যেটা হচ্ছে ভ্রান্ত যুদ্ধনীতি। এবার হঠাৎ করে কোনো দেশের বিরুদ্ধে যদি ভ্রান্ত যুদ্ধনীতি দেওয়া হয়, তাহলে যুদ্ধনীতি মানেই তার প্রচুর অর্থ নষ্ট হয়ে যাচ্ছে। যুদ্ধনীতি যদি সঠিক থাকে, রাষ্ট্রের স্বার্থে থাকে, দেশের স্বার্থে, তাহলে সেটাকে মেনে নেওয়া যায়। কিন্তু এখানে যে রাজা নীতি গ্রহণ করেছে তা হচ্ছে ভ্রান্ত। কেমন ভ্রান্ত দেখো, প্রথমত স্পেনের উত্তরাধিকার যুদ্ধ। এই যে স্পেনের উত্তরাধিকার যুদ্ধ, স্পেন তোমরা যদি মানচিত্র দেখো তাহলে দেখবে ফ্রান্সের পাশেই হচ্ছে একটা দেশ রয়েছে স্পেন, স্পেনের পাশে পর্তুগাল। তো স্পেনের সেখানে কে উত্তরাধিকারী হবে, সেখানে সিংহাসনে কি বসবে, এই নিয়ে সেখানে একটা গোলমাল শুরু হয়ে যায়। ফলে 1702 খ্রিস্টাব্দে এক যুদ্ধের সূচনা হয় এই স্পেনের উত্তরাধিকারী যুদ্ধ নিয়ে। 1713 খ্রিস্টাব্দে সেই যুদ্ধ চলতে থাকে, ফ্রান্সও সেখানে যোগ দিয়েছিল। এবার যুদ্ধে অংশগ্রহণ করাই মানে তার কিন্তু অনেক অর্থের অপচয় ঘটেছে, অর্থাৎ তার অনেক অর্থ কমে গিয়েছে। এই ঘটনাটা ঘটেছিল হচ্ছে চতুর্দশ লুইয়ের সময়। এই ঘটনা ঘটেছে চতুর্দশ লুই 14 লুইয়ের সময় এই ঘটনাটা ঘটেছিল, ঠিক আছে। এর পরবর্তীতে যদি আমরা দেখি যে অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধ, এখানে হতো কি যে বিভিন্ন যে দেশগুলো রয়েছে, তোমরা এখানে বলবে যে উত্তরাধিকার যুদ্ধ কি? উত্তরাধিকার যুদ্ধ যে যখন কোনো দেশের সিংহাসনে কে বসবে, রাজা মৃত্যুর পর তার উত্তরাধিকার কে হবে, এটা নিয়ে তাদের ভিতরে আভ্যন্তরীণ গোলযোগ দেয়, তখন পার্শ্ববর্তী দেশগুলো তাকে নিজের পছন্দ মতো ব্যক্তিকে সেখানে সমর্থন করতে থাকে। ফলে কে উত্তরাধিকার হবে এ নিয়ে যুদ্ধের সূচনা হয়ে যায় অনেক সময়। তো এখানেও তাই হয়েছে, স্পেনেও তাই হয়েছে, অস্ট্রিয়াতেও তাই হয়েছে। স্পেনে আমরা দেখলাম চতুর্দশ লুইয়ের সময় এমন ঘটনা ঘটে যায়, এবং পঞ্চদশ লুইয়ের সময় কিন্তু এই অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধে ফ্রান্স অংশগ্রহণ করে। তার পাশাপাশি সপ্তবর্ষব্যাপী যুদ্ধে অংশগ্রহণ করে। সপ্তবর্ষব্যাপী যুদ্ধ হয়েছিল 1756 থেকে 1763। তোমরা জানো যে ক্লাস 8-এ পড়েছো যে 1756 থেকে 1763 খ্রিস্টাব্দে কর্ণাটকের যুদ্ধগুলো হয়েছিল আমাদের ভারতবর্ষে, এবং এখানে ইংরেজ আর ফরাসিরা অংশগ্রহণ করেছিল। এটা কিন্তু সেখানে সপ্তবর্ষব্যাপী যুদ্ধ হয়েছিল, তার সূত্র ধরেই কিন্তু ভারতে কর্ণাটকের যুদ্ধগুলো হয়েছে। এবং সর্বোপরি আমরা দেখি ষোড়শ লুইয়ের সময় তিনি আমেরিকার যখন স্বাধীনতা যুদ্ধ শুরু হলো, আমেরিকা কার অধীনে ছিল? ইংল্যান্ডের অধীনে। তো আমেরিকা যখন স্বাধীনতা যুদ্ধ শুরু হলো, তখন ষোড়শ লুই ইংল্যান্ডকে জব্দ করার জন্য আমেরিকার যুদ্ধে সাহায্য পাঠালেন, প্রচুর সাহায্য তিনি পাঠালেন। এর ফলে দেখা যাচ্ছে যে এই যুদ্ধগুলো পরিচালনা করার জন্য প্রায় 400 কোটি লিভার হচ্ছে সেই দেশের কারেন্সির নাম, মুদ্রার নাম, প্রায় 400 কোটি লিভার কিন্তু তাদের ক্ষতি হয়ে যায়, অর্থাৎ নষ্ট হয়ে যায়, দেশের অর্থনীতি ভেঙে যায় মূলত বলা যেতে পারে। এ তো ছিল কিছু কারণ দেশের অর্থনীতি ভেঙে যাওয়ার জন্য। কর ব্যবস্থা, বৈষম্যমূলক কর ব্যবস্থার জন্য, যেটা শুধুমাত্র থার্ড স্টেটকে দিতে হতো। অভিজাতরা বিদ্রোহ করে দিল, তারা কোনো কর দিবে না, ভ্রান্ত যুদ্ধনীতি। এছাড়াও অর্থ নষ্ট করার আরও রাস্তা কিন্তু ফ্রান্সে ছিল। কেমন দেখো সেটা? যে যখন যুদ্ধ ঘোষণা হলো, যুদ্ধ ঘোষণা হওয়ার পর দেখা যাচ্ছে বা কর ব্যবস্থা যখন বৈষম্যমূলক, যখন হচ্ছে গিয়ে যুদ্ধ ঘোষণা হয়ে গেল, এই এতগুলো যুদ্ধ ঘোষণার পর ফ্রান্সের চরম মুদ্রাস্ফীতি দেখা দিল। মুদ্রাস্ফীতি দেখা দেওয়াতে সেই দেশে জিনিসপত্রের দাম বেড়ে গেল। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে ষোড়শ লুইয়ের যে স্ত্রী মারি আতোয়ানেত, তিনি ছিলেন অস্ট্রিয়ার রাজার মেয়ে, এবং তার বিয়ে হয়েছিল ফ্রান্সে ষোড়শ লুইয়ের সঙ্গে। তো সেই ষোড়শ লুইয়ের স্ত্রী মারিয়া আতোয়ানেত তার নিজের 500 জন সহচরী ছিল, সহচরী মানে দাসী বলা যেতে পারে, সেই 500 জন দাসী কিন্তু তার ছিল। ফলে এছাড়া এর পাশাপাশি দেখা যাচ্ছে যে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ফলে যখন শস্যহানি ঘটে, তখন ফ্রান্স কিন্তু দারুণভাবে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ে, এবং অর্থনৈতিক দিক দিয়ে ফ্রান্সের যখন এ অবস্থা হয়, তখন কিন্তু ফ্রান্সের বিপ্লবের দিকে এগিয়ে যায়। তাই ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলা হচ্ছে।
এরপর দেখো আমরা আলোচনা করব হচ্ছে যে ফ্রান্সের ফরাসি বিপ্লবের পূর্বে বিচার ব্যবস্থা কেমন ছিল, বিচার কাঠামো কেমন ছিল, এটা আমরা আলোচনা করব। ফ্রান্সের যে বিচার ব্যবস্থা ছিল, এই বিচার ব্যবস্থা ছিল দুর্নীতিতে ভরা। অর্থাৎ ফ্রান্সের বিচার ব্যবস্থা কেন প্রয়োজন? বিচার ব্যবস্থা প্রয়োজন কারণ সেখানে মানুষ সঠিক বিচারের আশায় সেখানে তারা যায়। কিন্তু যখন দেখা যাচ্ছে যে বিচার ব্যবস্থায় দুর্নীতিতে ভরে যায়, তখন এই বিচার ব্যবস্থা থেকে সাধারণ মানুষের যে আশা ভরসা তা সব কিছু উঠে যেতে থাকে, এবং দেখা যাচ্ছে যে এখানে বেশিরভাগ মানুষই হচ্ছে দুর্নীতিগ্রস্ত এবং তারা কোনোভাবেই সৎ ছিল না। আরেকটি বিষয় দেখা যায় যে এই বিচারকের যে পদ, এই পদগুলো যে অভিজাতরা তারা কিন্তু দেখা যাচ্ছে যে অনেক সময় রাজার কাছ থেকে অর্থ দিয়ে সেই পদগুলি কিনে নেয়। এবার তুমি ভাবো, একজন বিচারক যদি সে রাজার কাছ থেকে পদ কিনে নেয়, তাহলে সে কি করবে? সে অর্থের বিনিময়ে সে বিচার করবে, ফলে সঠিক বিচার কিন্তু সেখানে পাওয়া সম্ভব হচ্ছে না। এটা একটা বড় সমস্যা ছিল বিচার ব্যবস্থার ক্ষেত্রে। এছাড়াও ফরাসি বিচার ব্যবস্থার দুটি পরোয়ানা ছিল, একটার নাম হচ্ছে ল্যাতর দ্য কেশে, আর একটা নাম হচ্ছে ল্যাতর দ্য গ্রেশ। ল্যাতর দ্য কেশে নামে এটি হচ্ছে একটি গ্রেপ্তারি পরোয়ানা, মানে গ্রেপ্তার করা যেতে পারে এই পরোয়ানার মধ্য দিয়ে। এবং এই ল্যাতর দ্য কেশে নামক পরোয়ানা যার কাছে আছে, তিনি সেই পরোয়ানা মারফত যে কোনো ব্যক্তিকে বিনা বিচারে গ্রেপ্তার করতে পারত। অর্থাৎ গ্রেপ্তার করে নেওয়ার পর বলতে পারে যে কেন আমাকে গ্রেপ্তার করা হচ্ছে, কিন্তু ল্যাতর দ্য কেশে পরোয়ানার মধ্য দিয়ে সেই ব্যক্তিকে বিনা বিচারে গ্রেপ্তার করা হতো এবং তাকে জেলে পুরে দেওয়া যেত। আর আরেকটা হচ্ছে ল্যাতর দ্য গ্যাস, ল্যাতর দ্য গ্যাসের মধ্য দিয়ে যে কোনো ব্যক্তিকে বিনা বিচারে যে কোনো অভিযুক্ত ব্যক্তিকে মুক্তি দেওয়া হতো। তাহলে ভাবো, এই দুটো আইন যদি তোমার হাতে থাকে এবং তুমি যদি একজন দুর্নীতিগ্রস্ত বিচারক হয়ে থাকো, তাহলে কি করবে? ল্যাতর দ্য কেসের মধ্য দিয়ে যে কোনো ব্যক্তিকে, তোমার শত্রুকে তুমি গ্রেপ্তার করে নিলে, তাকে জেলে ঢুকিয়ে দিলে। আর ল্যাতর দ্য গ্রেসের মধ্য দিয়ে তোমার প্রিয় ব্যক্তিকে তুমি জেল থেকে ছেড়ে দিলে বা অর্থের বিনিময়ে তাকে ছেড়ে দিল। ফলে এই ধরনের যখন ব্যবস্থা ফ্রান্সে বিচার ব্যবস্থা ছিল, তখন এটা বলা স্বাভাবিকই যে ফ্রান্সে কিন্তু সুবিচার জনগণ পাচ্ছিল না, এবং তারা ধীরে ধীরে কিন্তু রাজার দিকে, শাসক বিচার ব্যবস্থার দিকে তারা অত্যন্ত বিরোধী হয়ে উঠেছিল, এবং শেষ পর্যন্ত কিন্তু বাস্তিল দুর্গের পতনের মধ্যে দিয়ে ফরাসি বিপ্লবের সূচনা হয়েছিল। তো আজকে এতটুকুই আলোচনা করছি। নেক্সটে আমরা আলোচনা করব আরও, সেটা কর ব্যবস্থা নিয়ে, এবং হচ্ছে গিয়ে ফরাসি বিপ্লবের পূর্ববর্তী সমাজ কাঠামো কেমন ছিল তা নিয়ে। আজকের জন্য এতটুকুই। অনেক অনেক ভালো থেকো। ধন্যবাদ।